কিভাবে করলে? আমার পড়াশোনা, আমি সত্যি কথা বলে আমি ইন্টারভিউতে মিথ্যা কথা বলি না। আমার পড়াশোনা, আমি কলেজ ড্রপ আউট এবং আমার সেটার পরিকল্পনা চলছে ভবিষ্যতে সেটা কন্টিনিউ করা। দীপা না মিশকা? দেখো, দীপাকেই বলবো অবশ্যই, কারণ মিশকা বদমাস আছে। বাট লয়াল যদি কেউ হয়ে থাকে একমাত্র, তাহলে সেটা মিশকা। স্ক্রিনে আমরা যেটা দেখেছি তোমার যত সম্ভব চুল ছিলই না, মাথায় ন্যাড়া হয়েছিল, ওটা কি সত্যি না কিছু? সত্যি ন্যাড়া হয়েছিল? আমি অনেকবার ন্যাড়া হতে হয়েছিল, তার কারণ হচ্ছে আমাদের শুটিংটা অনেকদিন ধরে চলেছিল না। ন্যাড়া হওয়ার পোর্শন আমাকে রোজ শুটিং এ গিয়ে ন্যাড়া হতে হতো, এভরিডে ন্যাড়া হতো। দার্জিলিং 2 বার, দীঘা বোধহয় 7-8 বার যাওয়া হয়ে গেছে আমার। মানে পুরো দীপুদাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা যে বুঝতে পারছি। ওটা সব বাঙালিরই কমপ্লিট। কেন ওজন কমানো টার্গেটটা থাকা উচিত নয়, কারণ ওটা একটা অ্যাডিকশন। আমার আজকে 1 কেজি কমলো, কালকে কেন কমছে না, এ বাবা 1 কেজি কেন বেড়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ঠিক একদম। তো আমার মনে হয় যে ফিটনেস এমন একটা জিনিস যেটা একটা জার্নি হওয়া উচিত, এবং এটা একটা নেভার এন্ডিং জার্নি ধরে রাখা উচিত, তাহলে সে মানুষটা সারা জীবন ফিট থাকতে পারবে। এরপর আসবো ক্রিকেট না ফুটবল? অবশ্যই ক্রিকেট, এনি ডে এনি টাইম খেলবো ক্রিকেট, দেখবো ক্রিকেট, PS5 এও ক্রিকেটই খেলি। বাট হ্যাঁ, ফুটবলও ভালো লাগে আমার। এরকম একটা জায়গা ভালো লাগে যেখান থেকে একটা ঝর্ণা পাহাড় থেকে নেমে নদীর সাথে মিশছে, সেটা জঙ্গল। তাহলে কি প্রজাপতি খুব তাড়াতাড়ি তোমার গায়ে বসছে না একটু সময় লাগবে? এখন বসবে না, দেরি আছে। নমস্কার, আপনারা দেখছেন টলিস্কোপ। আজকে আমরা অনেকদিন পর আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। আর আজকের এই স্পেশাল এপিসোডে আমাদের সঙ্গে রয়েছে একজন স্পেশাল মানুষ, যাকে আপনারা ছোট পর্দা থেকে বড় পর্দা দু জায়গাতে এসে সুনাম অর্জন করেছে। চলুন, আমি কিছু বলবো না, আপনারাই দেখে নিন কে রয়েছে। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তুমি আজকে আমাদের এই আসরে এসছো, তাতে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত তোমাকে পেয়ে। তোমার এরকম একটা কাজ সকলের মুখে মুখে যেটা এখন ঘুরে বেড়াচ্ছে, গৌরাঙ্গের চরিত্র। আমি একটু পেছন থেকে শুরু করি, যদি ছোট পর্দা দিয়ে তোমার শুরুটা হয়েছে, তো একদম প্রথম দিনের শুটিং এর অভিজ্ঞতাটা যদি আমাদের একটু শেয়ার করো, কেমন ছিল? প্রথম দিনের শুটিং এর অভিজ্ঞতা প্রথমত খুবই ভয়াবহ ছিল। আমি তো কিছুই জানতাম না, এখনো কিছু জানি না, তখন আরোই জানতাম না। নতুন ফ্লোর, এতদিন যেটা ভেবেছি করে আসবো সেটা শুরু করছি, অনেক টেনশন, অনেক ডায়লগ। সিরিয়ালে কি হয়, তোমাকে যেদিনকে যেটা দেওয়া হবে ওই দিনকে ওই সিনটা পুরো কমপ্লিট করতে হবে, ওই এপিসোডটা তুলতে হবে, ওই ডায়লগগুলো তখনই পড়ে বলতে হবে। অনেক প্রেশার থাকে, সেটা যারা সিরিয়াল করে তারা সবাই জানে, আমরা জানি যে কতটা প্রেশার থাকে। বাট সিনেমার ব্যাপারটা হচ্ছে, সিনেমাতে তোমাকে 1 মাস আগে 2 মাস আগে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হবে। স্ক্রিপ্টটা নিয়ে যখন ভাবা হয় তোমার কানে আসবে একটা গল্প, আমরা যেটা এখন ভাবছে সেটা নিয়ে স্ক্রিপ্ট রেডি হয়নি, বাট আমি আই নো দা মানে এন্টায়ার স্টোরিটা জানা থাকে। তো এবার ব্যাপার হচ্ছে যে আমি সিরিয়ালের ক্ষেত্রে সেটা জানতে পারবো না, কাজে ওটা আমার কাছে বেশি টাফ, ওটা অনেক বেশি চ্যালেঞ্জিং। তো সেদিক থেকে ওটা দিয়ে আমার শুরু হয়। এবং প্রথম দিন আমার মনে আছে যে প্রচুর এনজি দিয়েছি, ভয় পেয়েছি, আমার খিদে তেষ্টা কিছুই ফিল হচ্ছে না, শুধু ভয় লাগে, ভয়ের মধ্যে চলছে পুরো। হ্যাঁ, সেই ভয়টা ভাঙতে অনেক টাইম লেগেছে। ভয় আমি এখনো পাই, বাট প্রথম দিনটা প্রথম দিন অলওয়েজ। আচ্ছা, তুমি যখন প্রথম দিন সৃজিতদার থেকে অফারটা পেলে যে তোমাকে এরকম একটা সিনেমা যেখানে শুভশ্রী গাঙ্গুলির মতন একজন স্টার রয়েছেন, আরো প্রচুর বড় বড় স্টাররা রয়েছেন ওই সিনেমায়, এবং তাদের সঙ্গে তোমাকে একটা লিড ক্যারেক্টার যেখানে গৌরাঙ্গর মতন একজন ক্যারেক্টার তোমাকে প্লে করতে হবে, মানে অফারটা পেয়ে তুমি মানে কেমন ফিলিংস তোমার যদি একটু শেয়ার করো? অফারটা কি বলবো, আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম, প্লাস হচ্ছে আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল আমার চেহারা, যেখানে আমার চেহারা আগে থেকে অনেক, হ্যাঁ আমরা যেটা শুনেছি 27 কেজি ওজন কমিয়েছো, সে ব্যাপারটা তো আমরা আসবো। এখন যেটা আমার শুটিং এর সময়কার চেহারা ছিল সেটা এখন এই মুহূর্তে নেই, এখন আমি আরো গেইন করেছি। বাট সেই সময় আমার 27 কেজি কমেছিল, তো সেটা একটা টার্গেট ছিল, কমানোর টার্গেট। তারপর প্রথম ছবি এবং এরকম একটি চরিত্র, ঐতিহাসিক চরিত্র, স্বয়ং ঈশ্বরের চরিত্র, তো সেটা নিয়ে মানে গৌরাঙ্গ মহাপ্রভু যেটা আমরা মানে আইকনিক চরিত্র বলতে গেলে একজন, একদম সেটা আমি আদৌ কতটা কি করতে পারবো না পারবো সেটা নিয়ে পড়াশোনা করা, বা সেটা নিয়ে থাকা, প্লাস হচ্ছে সিরিয়ালে শুটিং করা, নিজের ওয়ার্কআউট প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া, খাওয়ার অনেক কমিয়ে দেওয়া, প্লাস ব্যালেন্স করে চলা। তো অনেক কিছু ছিল, অনেকগুলো চ্যালেঞ্জ আমার মধ্যে ছিল। শারীরিক চ্যালেঞ্জ তো ছিলই, মানসিক চ্যালেঞ্জ এটা ছিল যে এটা আমার জীবনের প্রথম ছবি এবং এরকম একটা ক্যারেক্টার আর এরকম একটা স্ক্রিপ্ট এবং অনেক ভাষা এরকম যেগুলো আমাকে বলতে হবে, বা অনেক শব্দ যেগুলো আমাকে উচ্চারণ করতে হবে, যেগুলো আমি
হয়তো আমরা শুনিও নি সেরকম এরকম, আমরা হ্যাঁ, বলি বলি না আমরা। তো সেখান থেকে তো একটা চাপ ছিল, প্লাস হচ্ছে প্রত্যেকদিন আমার শুটিং করতে হতো, ওটা একটা চাপ ছিল। তো তারপর তো ঈশ্বরের আশীর্বাদে তো সবই হয়ে গেল। ফোনটা পেয়ে তুমি ফার্স্ট কাকে জানালে যে আমি এরকম একটা ক্যারেক্টারের জন্য আমাকে সিলেক্ট করা হয়েছে? আই থিঙ্ক আমি আমার মাকে আর দাদাকে জানিয়েছিলাম। আই থিঙ্ক আমার দাদাকেই জানিয়েছিলাম, তারপর মাকে বোধহয়। আচ্ছা, এই যে তুমি এক্ষুনি বললে, আমরা শুনলাম যে 27 কেজি ওজন তুমি কমিয়েছিলে, যদি একটু কিছু টিপস দাও আমাদের দর্শকদের জন্য যে কিভাবে তুমি সবটা করলে, ম্যানেজ করলে কি করে? 27 কেজি ওজন মানে এটা তো মুখের কথা নয়, একদমই মানে আকাশ ছোঁয়া ব্যাপার একটা আমাদের মতন মানুষের কাছে, যদি একটু কিছু বলো। দেখো, 27 কেজি ওজন কমানোটা ওয়াজ আ গোল। আমার ওজন কমানোর গোল ছিল ক্যালকুলেট করে 25 কেজি। আচ্ছা, আমার যখন শুটিং শুরু হয় তখন 25 কেজি কমে গেছিল। শুটিং যখন 2 মাস পর শেষ হয় আমি দেখছি আরো 2 কেজি ড্রপ করেছে, প্রায় 27 কেজি ড্রপ করে গেছে পুরো। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে তুমি এটা কেন করবে, তুমি তোমার কথা বলছি, তুমি কেন করবে না মানে কেন করবে? দর্শকরাও অনেকে জানতে চান, হ্যাঁ, অনেকে এবার আছেন যে হচ্ছে- একটু রোগা হতে চান হ্যাঁ, অনেকে। exactly। আমাদের এবার হচ্ছে যে যদি তোমার গোল থাকে, যদি তোমাকে করতেই হয় তাহলে তোমাকে করতে হবে, না হলে কেন তুমি সুস্থ শরীরকে 27 কেজি কমাবে, মানে কেনই বা এটা করবে? আমার মনে হয় যে ডেলি কেন ওজন কমানো টার্গেটটা থাকা উচিত নয়, কারণ ওটা একটা অ্যাডিকশন। আমার আজকে 1 কেজি কমলো, কালকে কেন কমছে না, এ বাবা 1 কেজি এটা কেন কিন্তু বেড়ে ঠিক, গেল। হ্যাঁ, এটা it's কিন্তু an ঠিক addiction। একদম। তো আমার মনে হয় যে ফিটনেস এমন একটা জিনিস যেটা একটা জার্নি হওয়া উচিত, এবং এটা একটা নেভার এন্ডিং জার্নি ধরে রাখা উচিত, তাহলে সে মানুষটা সারা জীবন ফিট থাকতে পারবে। ফিটনেসের সাথে যুক্ত থাকা সবাইকেই উচিত। আমার মনে হয় এটা আমাদের ছোটবেলা থেকে আমাদের ডেফিনেটলি স্কুলে শেখানো হয়। আমার মনে হয় আরো এটা নিয়ে ধ্যান দেওয়ানো উচিত। আজকে যদি আমি ফিট না থাকি, আমার কাছে যত টাকাই থাকুক, 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 100 কোটি টাকা থাকলেও আমি সেটা ভোগ করতে পারবো না। একদম ঠিক। ইটস নট অ্যাবাউট অনলি গোয়িং টু দ্য জিম, ইটস অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটি, ইটস অ্যাবাউট ডায়েট, ইটস অ্যাবাউট নিউট্রিশন, সব কিছু নিয়ে। আর এটা কোনো কঠিন বিষয় নয়, মানে এটা এমন নয় যে আচ্ছা ও জিমে যায়, আচ্ছা ও তার মানে হচ্ছে ওর জীবনটা পুরো হেল হয়ে গেছে, ও প্রচন্ড ডিসিপ্লিন, ও এটা করতে পারে না, ওইটা করতে পারে না, না এরকম ব্যাপারটা নয়। খুব সহজ ভাবে, সাধারণ ভাবেই করতে হবে সবটা। একদমই তাই, এবং এটা ব্যালেন্স, মানে ইটস আ চয়েস। আচ্ছা, আমরা আবার একটু ফিরে যাচ্ছি। তোমার যে চরিত্রটা আমরা দেখলাম লৌহ গৌরাঙ্গের নাম রেতে, সেটা আমরা বেশ কিছু বছর আগে আমরা দেখেছি মানে আরেকজন আমাদের স্টার টলিউডের যিশু সেনগুপ্তকে করতে। এই সিনেমাতেও তোমাকে দেখলাম একই সঙ্গে তোমরা দুজনে অভিনয় করেছো। তো যিশুদা কতটা টিপস দিল তোমাকে, কতটা হেল্প করলো? যিশুদা খুবই হেল্পফুল এবং খুবই জলি একজন মানুষ। সে অফ ক্যামেরা সবসময় মজা করতে পছন্দ করে, এবং খুব লাইট একটা পরিবেশ, খুব হেলদি একটা পরিবেশ সে বজায় রাখতে পছন্দ করে। খুনসুটি করা, মজা করা, হ্যাঁ ডেফিনেটলি টিপস তো দিয়েইছে। সে সিনিয়র, এত বছরের তার অভিজ্ঞতা, তার থেকে তো আমরা টিপস নেবই, সেটাই খুব নর্মাল ব্যাপার। সে খুব নস্টালজিকও হয়েছিল আমাকে দেখে ফ্লোরে, তো পুরোনো দিনের কথা তার মনে পড়ছিল, সে বলছিল আমাকে। আর স্ক্রিনে আমরা যেটা দেখেছি তোমার যত সম্ভব চুল ছিলই না, মাথায় ন্যাড়া হয়েছিল, ওটা কি সত্যি না কিছু? সত্যি ন্যাড়া হয়েছিল? আমি অনেকবার ন্যাড়া হতে হয়েছিল, তার কারণ হচ্ছে আমাদের শুটিংটা অনেকদিন ধরে চলেছিল না। ন্যাড়া হওয়ার পোর্শন আমাকে রোজ শুটিং এ গিয়ে ন্যাড়া হতে হতো, এভরিডে ন্যাড়া হতে হতো, মানে পুরো ক্যারেক্টারে একদম ইনভলভ হয়ে পুরোটা করা যাকে বলে। আমার কাছে অপশন ছিল, প্রস্থেটিকের অপশন ছিল, বাট আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইউ হ্যাভ দ্যাট অপশন, ইফ ইউ ওয়ান্ট টু গো উইথ দ্য প্রস্থেটিক ওয়ান ইউ ক্যান গো। আমি বললাম না, আমি ন্যাড়া হবো। বললো কোনো অসুবিধা নেই, আমি বললাম না কোনো অসুবিধা। তোমার কি কোনো ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল, কেউ ফ্যামিলির কেউ, মানে তুমি প্রথম এই বিনোদন জগতে প্রবেশ করা? মানে ফ্রম মাই ফ্যামিলি আই এম দ্য ফার্স্ট ওয়ান। আর পড়াশোনা তোমার কোথায় কিভাবে করলে? আমার পড়াশোনা, আমি সত্যি কথা বলি, আমি ইন্টারভিউতে মিথ্যা কথা বলি না, আমার পড়াশোনা, আমি কলেজ ড্রপ আউট, এবং আমার সেটার পরিকল্পনা চলছে ভবিষ্যতে সেটা কন্টিনিউ করার। আচ্ছা আচ্ছা, আমরা যেটা শুটিং এ দেখেছি তোমাদের সিনেমায়, পুরীতে গিয়ে শুটিং হয়েছে তোমাদের। আর আমাদের যেটা মানে মানে একটা বলে না কাহাওয়াত আছে, মানে কথায় বলে বাঙালির পছন্দের 3 ভ্রমণ জায়গা হলো দীপুদা। হ্যাঁ, দীঘা, পুরী আর দীঘা, পুরী, দার্জিলিং। হ্যাঁ সরি, দীঘা, পুরী, দার্জিলিং। আর তোমরা পুরীতে গেছো। হ্যাঁ। তো পুরীতে আগে কতবার গেছো, বা কি প্রথম? পুরীতে এর আগে আমার বাবা মা 2-3 বার গেছে, আমার এটা সেকেন্ড টাইম যাওয়া। আচ্ছা। ফার্স্ট টাইম আরো আগে গিয়েছিলাম, আরো 10 বছর আগে গিয়েছিলাম, তখন আরো কম ছিল বয়স। এবার শুটিং এ গিয়েছিলাম, তো তখনের থেকে এখন পুরী আরো চেঞ্জ হয়ে গেছে, ইভেন উড়িষ্যা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর দার্জিলিং আর দীঘা? দার্জিলিং 2 বার, দীঘা বোধহয় 7-8 বার যাওয়া হয়ে গেছে আমার।
মানে পুরো দীপুদাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা যে বুঝতে পারছি ওটা সব বাঙালিরই কমপ্লিট হয়ে গেছে। সব বাঙালিরই কমপ্লিট হয়ে গেছে। দর্শকরা আপনাদেরকে একটু বলবো, আপনারা যারা দীপুদা গেছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনারা কবার গেছেন এবং এর মধ্যে কোথায় কোথায় গেছেন। এইবার চলে আসি আর একটা একটু মানে কি বলবো নস্টালজিক হয়ে পড়া প্রশ্ন, যেটা এখন আমাদের কি বলবো অরিজিৎ সিং, তোমার গানও আছে, তোমার লিপেই সেই গানটা আছে তোমার সিনেমায়, এক্স্যাক্ট লিপ নেই বাট মন্টাজে আছে। হ্যাঁ মানে তোমার ছবিতে আছে, পিকচারাইজেশনে আছে, তুমি আছো। আমরা এই জাস্ট কদিন আগে শুনলাম অরিজিৎ সিং প্লেব্যাক ছেড়ে দিচ্ছেন। তো মানে একজন মানে কি বলবো অরিজিৎ সিং এর অন্ধ ভক্ত হয়ে আমার খুবই খারাপ লেগেছে। তো দেখো অরিজিৎ সিং এর অন্ধ ভক্ত আমরা সবাই 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 আমি এখানে মানে আমি বলবো যে খুব পৃথিবীতে আমি বলবো খুব কম মানুষ আছে যারা অরিজিৎ সিং কে পছন্দ করে না, মানে নেই, আমার মনে হয় না এরকম কোনো মানুষ আছে যে আমি খুব মানে কেউ যদি বলে যে না অরিজিৎ সিং এর গান আমার ভালো লাগে না, আমি খুব অবাক হব, মানে হ্যাঁ সে কিভাবে সম্ভব সেটা আমরাও জানতে চাই। পসিবল না, আমার মনে হয় যে ওনার গলায় স্বয়ং সরস্বতী বিরাজ করে, এটা আমি মন থেকে একদম এটা একদম ওই আধ্যাত্মিক লেভেলে ওই গানকে এবং শিল্পকে পুজো না করলে ওই গান গাওয়া সম্ভব যে কোনো ধরনের গান যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো মুডে উনি মানে একটা গান চললেই অরিজিৎ সিং এর সবাই দাঁড়িয়ে যাবে, গলায় সরস্বতী বিরাজ করে মনে হয়। আর একবার আমার মানে কি বলবো সুযোগ হয়েছিল আমার কলেজে পড়াকালীন, আমি যেহেতু সুরেন্দ্রনাথের স্টুডেন্ট, আমাদের কলেজের একবার ফেস্ট হয়েছিল, অরিজিৎ সিং এসেছিলেন, আমি মানে একটু সামনে থেকে হলেও তার গান শুনে এসেছি, মানে এটা আমার জীবনের বলতে পারবো একটা অনেক বড় প্রাপ্তি। তোমার এরকম সুযোগ হয়েছে? না এখনো আমার সেই সৌভাগ্য হয়নি, বাট আমার সেই সৌভাগ্য হয়েছে যেখানে ওনার গান রয়েছে সেখানে আমি অভিনয় করেছি। হ্যাঁ সেটা তোমার একটা বিরাট অ্যাচিভমেন্ট, আমাদের সিনেমায় উনি গান গেয়েছেন, সেই সৌভাগ্য হয়েছে। অরিজিৎ সিং যারা অরিজিৎ সিং কে অনেক কাছ থেকে চেনেন বা দেখেছেন বা অরিজিৎ সিং এর বাড়ির পাশেই বাড়ি, যারা অরিজিৎ সিং এর সাথে কথা বলেছে বা বাড়িতে গেছেন, এরকম বহু মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে বলেছে যে অরিজিৎ সিং এর মতো মানুষ গোটা পৃথিবীতে কম আছে। এটা একদম সত্যি, একদম সহজ, এত সরল, উনি বাজার করতে যান স্কুটি করে, একদম, এবং এত ডাউন টু আর্থ, এত ভদ্র সভ্য এবং এত সুন্দর উনি কথা বলেন, এবং ওনার এনজিও থেকে আরম্ভ করে স্কুল থেকে আরম্ভ করে এখন নতুন একটা নেশামুক্তি কেন্দ্র খুলেছেন। ওনার মানে আমি জানি না সবকিছু আমার বলা উচিত হবে কিনা, উনি বহু গান গেয়েছেন যার জন্য উনি কিছু চার্জ করেন। হ্যাঁ বাট আমরাও শুনেছি, এটা আমি বলছি না কোন গানটা গেয়েছেন বা কার কার কাজ উনি ফ্রিতে করেছেন বা কিছু, আমি ওসব বলছি না, বাট উনি মানে উনি একটা অদ্ভুত সমাজসেবক, সেটা আমরা সবাই জানি অলরেডি, বাট যারা দেখেছেন সামনে থেকে, যারা ওনাকে চেনেন, তারা আমাকে বলেছে যে এরকম মানুষ এক্সিস্ট করে যার খ্যাতি পরিচিতি তুঙ্গে, যার নাম যশ খ্যাতি ঐশ্বর্য সবকিছু আছে, তো কিন্তু তার পাটা এখনো মাটিতেই রয়েছে, একদম রুটেড, একদম মাটি। এবং আমার মনে হয় যে আইডলাইজ যদি কাউকে লাইফে করা হয় এরকম মানুষকে করা। গল্প তো অনেক হলো, এবার আমরা আসি কিছু র্যাপিড ফায়ার। প্রথমে চলে যাব পাহাড় নাকি সমুদ্র? বোথ, দুটোই ডিপেন্ডস। আমার জঙ্গলও ভালো লাগে, আমার এরকম একটা জায়গা ভালো লাগে যেখান থেকে একটা ঝর্ণা পাহাড় থেকে নেমে নদীর সাথে মিশছে, সেটা জঙ্গল। বাহ, দুর্দান্ত জায়গা, মানে ডুয়ার্সি আছে, একদম একদম ডুয়ার্সি আছে। এরপর আসবো ক্রিকেট না ফুটবল? অবশ্যই ক্রিকেট, এনি ডে এনি টাইম খেলবো ক্রিকেট, দেখবো ক্রিকেট, PS5 এও ক্রিকেটই খেলি, বাট হ্যাঁ ফুটবলও ভালো লাগে আমার। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা আসে ক্রিকেটের সঙ্গে সঙ্গে, বিরাট কোহলি না রোহিত শর্মা? বিরাট কোহলি। মানে আমার প্রশ্ন করার আগে উত্তরটা একদম ঠোঁটস্থ, বিরাট কোহলি, বিরাট কোহলি, মানে একদম এটা এখন প্রত্যেকের কাছেই ফেভারিট বিরাট কোহলি। উই আর অল জেনজিস এন্ড উই আর অল বিরাট পাগলুস। আর দেখো ক্যাপ্টেন যেই থাকুক, যখনই থাকুক, ওই এরাতে বিরাটের এরাতেও বিরাটই সেরা ছিল, এখনো বিরাটই সেরা। আমরা যখন ছোট ছিলাম বিরাটই সেরা, বিরাট যতদিন খেলবে বিরাটই সেরা থাকবে। একদম একদম। ইস্ট বেঙ্গল না মোহনবাগান? খুব সত্যি কথা বলছি, আমার বাড়ির লোকরা ইস্ট বেঙ্গল। আচ্ছা, আমাদের অ্যাকোরিয়ামে লাল হলুদ পাথরও আমাদের অ্যাকোরিয়ামে ছিল ইস্ট বেঙ্গলের জন্য। হ্যাঁ, যখন আমার বাবা ইস্ট বেঙ্গল, বাট আমি খানিকটা মোহনবাগান। আমার বন্ধুরা কয়েকজন আছে ইস্ট বেঙ্গল, তো যখন মোহনবাগান হারে তো আমি ইস্ট বেঙ্গলের হয়ে ওদের মেসেজ করি, ওদের থেকে গালাগালি যখন চলে, মানে বাড়িতে যদি ডার্বি ম্যাচ হয় তো ধুমধুমার কাণ্ড একেবারে। আমার বন্ধুদের পেছনে লাগানি আমার কথা। আচ্ছা, এরপর আসি দীপা না মিশকা? দেখো দীপাকেই বলবো অবশ্যই, কারণ মিশকা বদমাস আছে, বাট লয়াল যদি কেউ হয়ে থাকে একমাত্র তাহলে সেটা মিশকা। কারণ দীপা অর্জুন দাকে গিয়ে বলেছিল যে অর্জুন দা আমি তোমাকে বোধহয় ভালোবেসে ফেলেছি, অমুক মেরে ফেলেছে। 100% যা হবে সব তুমি। হ্যাঁ, লয়ালটি মানে হচ্ছে লয়ালটি মানে মিশকা একদম, মানে সূর্যর থেকে একদম এদিক ওদিক নড়া যাবে না। সেটা খারাপ পথেই করেছে অবশ্যই, সেটা সাপোর্ট করার মতো নয়, কখনোই নয়, ও একটা ক্রিমিনাল,
মানে ওর ক্যারেক্টারকে বলছি, ক্যারেক্টার, হ্যাঁ। বাট স্টিল যদি লয়্যালটি বলা হয় তাহলে তো মিশকা। আচ্ছা, একই সঙ্গে 3টে সিনেমা রিলিজ করেছিল, লহ গৌরাঙ্গের নামে, প্রজাপতি 2 আর নিতিন একটি খুনির সন্ধানে। 3টেই কি তোমার মানে তোমারটা তো তুমি অবভিয়াসলি দেখেছো, বাকি দুটোও দেখা আমি হয়েছে? 5বার দেখেছি, বাকি দুটোও আমি দেখেছি। মানে যদি বলি রেটিং এর দিক থেকে 1 2 3 তুমি কোনটা? অবশ্যই তোমারটাকেই হয়তো প্রথম রাখবে। নাও সি ইন দ্যাট কেস নাও আই এম বায়াসড, তো আমি আমারটাকে একদম একদম, ইটস ভেরি নরমাল। আর তারপর যদি বলো 2 নম্বরে একটু ভাবছে। খুবই ভালো, মানে নিতিন মাসও খুবই ভালো হয়েছে। এবং তারপরে কাকাবাবুটাও দেখলাম, ওটাও এত ভালো হয়েছে, যদিও তুমি কাকাবাবুর নাম বলছো না, মানে আমি একসঙ্গে 2025-এর কথা বলছি, একই দিনে যে 3টে বেরিয়েছিল, একই দিনের কথা বলছি। নিতিন মাসেরাও খুব ভালো হয়েছে। প্রজাপতি, মিসিন মাসি, আগে প্রজাপতি থাকছে। তাহলে কি প্রজাপতি খুব তাড়াতাড়ি তোমার গায়ে বসছে না একটু সময় লাগবে? এখন বসবে না, দেরি আছে। এরপর চলে আসে একটা লোভনীয় বিষয়, মানে এটা নিয়ে কথা বললেও চলতেই থাকবে। বিরিয়ানি না ফ্রাইড রাইস, চিলি চিকেন, কোনটা? পোলাও আর বাঙালি খাবার, আর সেটা আমাদের যে ইন্ডিয়ান যে কোনো কুইজিন আমার খুব পছন্দ। আচ্ছা, মানে বিরিয়ানি থেকে বেরিয়ে ফ্রাইড রাইস চিলি চিকেন থেকে বেরিয়েও দাদার পছন্দ বাঙালি খাবার। বিরিয়ানি ইজ অলসো আওয়ার কুইজিন, বাট আমরা যদি ইতিহাসটা ঘেটে দেখি তাহলে বিরিয়ানিটা হয়তো এক্স্যাক্টলি আমাদের নাও হতে পারে, বাট ঠিক আছে, বিরিয়ানি জোর করে এখন নিয়ে এসেছি জোর করে না, ঠিক আছে, আমরা বিরিয়ানির প্রতি উই আর অল বিরিয়ানি লাভার্স, দুর্বল হয়ে পড়ি আমরা দেখলে। হ্যাঁ, আমরা অনেকেই দুর্বল হয়ে যাই, বাট আমার মনে হয় যে আমার মানে পার্সোনালি যদি পছন্দ কিছু হয় সেটা হচ্ছে বাঙালি কুইজিন। মানে একটুখানি ভালো করে একটুখানি মাছটা রান্না হবে, ভালো করে একটুখানি পোলাওটা রান্না হবে, একটু চিংড়ি মাছ হবে, একটু তার সাথে পোলাও হবে, একটু পোস্ত হবে, ভাত হবে। আমার মনে হয় যে আমার একটু মানে মাছে ভাতে বাঙালি যাকে বলে, হ্যাঁ, আমি একটু ওরকম। আমাদের পর্দার গৌরঙ্গ খানিকটা মাছে ভাতে বাঙালির মতোই। আর শেষ পাতে কি পছন্দ করবে? আমি শেষ পাতে প্রত্যেকদিন ডেজার্ট হিসাবে অ্যাকচুয়ালি খাই, অন্য কারণে ডেজার্ট হিসাবে খাই হচ্ছে টক দইটাকে খাই। আচ্ছা, হ্যাঁ, মানে হেলদি খাবার, হালকা একটু গোলমরিচ গুঁড়ো বা একটু বিট লবণ দিয়ে। আমি মধু দিয়ে খাই। আচ্ছা, তাহলে আমার একটুখানি ওই চেঞ্জ হয়, মুখটা ভালো লাগে। আচ্ছা, দইটা অ্যাকচুয়ালি খেতে হয় প্রোবায়োটিক্স এর জন্য। এভরিডে আমাদের টক দইটা খাওয়া উচিত, তার কারণ আমরা সানলাইটে প্রত্যেকদিন যাই না। আমাদের এখন 2026-এ দাঁড়িয়ে আমাদের মানে যারা আমরা মোটামুটি সানলাইটে খুব একটা যাওয়া হয় না, রোজ যাওয়া হয় না, তাদের ভিটামিন ডি এর যাতে ডেফিসিয়েন্সি না হয়, তো সেই কারণে আমার মনে হয় দইটা আমাদের সবারই খাওয়া উচিত, আনটিল এন্ড আনলেস ইউ আর নট ল্যাকটোজ ইনটলারেন্স। তার জন্য আলাদা কিছু জিনিসপত্র আছে, বাট দই ইজ আ ভেরি ন্যাচারাল সোর্স অফ ভিটামিন ডি। এটাও কিন্তু একটা দুর্দান্ত টিপস দিয়ে দিল দাদা। তো টিপসটা তোমরা একটু নোট করে রেখো, লিখে রেখো কোথাও, আমরাও লিখে রাখবো অবশ্যই। আমাদের সকলেরই প্রয়োজন মানে স্বাস্থ্য সচেতন থাকা। তো সবকিছু মিলিয়ে আজকের এই দুর্দান্ত ইন্টারভিউটা চললো। আমাদের দেবজিৎ দাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত একটা দুর্দান্ত সময় দেওয়ার জন্য, একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওর কোন পার্টটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তো জানাবেনই, আর সেই সঙ্গে জানাবেন আজকের এই ভিডিও টোটাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিও নিয়ে, ততক্ষণ ধন্যবাদ। দাদার জন্য একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ। গাছের নিচে গাছ গিফট, এবং এটা খুব সুন্দর একটা গিফট, মানে খুবই সুন্দর। থ্যাংক ইউ। মানি প্লান্ট। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।